আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজধানীর সবুজবাগে ছুরিকাঘাতে যুবক খুন। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন বললেন সালাউদ্দিন। নোয়াখালীতে ধীরে নামছে বন্যার পানি, বেড়েছে পানিবন্দী মানুষের সংখ্যা। আফ্রিদিনেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাকিস্তান দলে আবরার। পানি আগ্রাসনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর সবুজবাগে ছুরিকাঘাতে যুবক খুন। রাজধানীর সবুজবাগের বাগপাড়া এলাকার দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আলমগীর। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, আলমগীর জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। বাগপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার ৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। সবুজবাগ থানার উপপরিদর্শক সুশান্ত বিশ্বাস বলেন, আলমগীর একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে ওই এলাকার মোহাম্মদ অলি এবং মোহাম্মদ আলী নামের দুই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ছিল তার। সেই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন বললেন সালাউদ্দিন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ বুধবার সন্ধ্যা ৭টায় কক্সবাজারের পেকুয়া চৌমুহনীতে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছেন তিনি। ১৫ থেকে ১৭ বছর তার ফ্যাসিবাদের দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে রয়েছেন এবং মনে করছেন বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করবেন। এদেশের ছাত্র জনতা সে সুযোগ দেবে না। বহির্বিশ্বের কোনো শক্তির কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। সালাউদ্দিন আরও বলেন, আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে এলে আপনারা তাদের প্রত্যাখ্যান করবেন। এই মাটির শহীদদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে। সুতরাং হাসিনা ও তার দোসরদের দ্বারা আর কখনো অপবিত্র হতে দেব না। পেকুয়ায় সালাউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। ১০ বছরের বেশি সময় পর আজ নিজ জেলা কক্সবাজারে যান সালাউদ্দিন আহমেদ। দুপুর ১৫:১২টার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান তিনি। সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। নোয়াখালীতে ধীরে নামছে বন্যার পানি, বেড়েছে পানিবন্দী মানুষের সংখ্যা। নোয়াখালীতে বৃষ্টি বন্ধ হওয়ার পাশাপাশি উজানির পানির চাপ কমে আসায় ৮টি উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় উপজেলা ভেদে ৩ থেকে ৮ ইঞ্চি পরিমাণ পানি কমেছে। এতে বন্যার্ত বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়নি, বরং রৌদ্রের প্রখরতা বেড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পানি কমলেও জেলা শহর মাইজদি সহ বন্যা কবলিত ৮টি উপজেলার সবকটিতেই দুপুর পর্যন্ত হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আছে। পানি নিষ্কাশনে খাল ও অন্যান্য জলাধার বেদখল ও ভরাট হওয়ায় পানি নামছে অত্যন্ত ধীর গতিতে। ধারণা করা হচ্ছে এই হারে সম্পূর্ণ বন্যার পানি নামতে ১ সপ্তাহের মতো সময় লাগবে। আজ সকালে সরেজমিনে জেলা শহরের জামে মসজিদ মোড়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন ও জেলা জজ আদালত সড়কে হাঁটুর কাছাকাছি পানি দেখা গেছে। পানি মারিয়েই আদালত প্রাঙ্গণে আসছেন বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে মামলার কাজে জজ আদালতে এসেছেন বিচারপতি সেকান্দার মিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, গ্রামে বাড়িঘরে পানি, কোথাও হাঁটু সমান, কোথাও এখনো কোমর সমান পানি। এখানেও এসে দেখেন পানি, তবে এবারের মতো পানি কখনো দেখেননি। জেলা শহর মাইজদির প্রধান সড়কের দুই পাশের অসংখ্য দোকানের ভেতর ও সামনে পানি জমে আছে, ফলে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি কমেনি। পানিবন্দী অবস্থায় আছে শহরের পৌর বাজারের কয়েকশো ব্যবসায়ী। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচা নেই বললেই চলে। বন্যার পানিতে সড়কগুলো ডুবে থাকায় বাসিন্দারা চলাচলে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। আফ্রিদিনেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাকিস্তান দলে আবরার। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচের আগে ঘোষণা করা হবে একাদশ। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর পাকিস্তান দলে পরিবর্তন আনার দাবি তুলেছিলেন সাবেকরা। সেই পরিবর্তন হয়েছেও। বাংলাদেশের কাছে প্রথম টেস্টের হারের পর পাকিস্তান দল নিয়ে সবচেয়ে বড় সমালোচনা হয়েছিল ৪ পেসার খেলানো নিয়ে।
আগামীকাল থেকে শুরু দ্বিতীয় টেস্টের 12 জনের দলেও 4 পেসার আছে, কিন্তু একাদশে হয়তো 4 পেসার খেলাবে না পাকিস্তান। 3 পেসারের সঙ্গে তারা হয়তো একজন স্পিনার খেলানোর কথা ভাবছে। দ্বিতীয় টেস্টের দল থেকে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদিকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত। শাহিন অবশ্য এমনিতেই এই টেস্টের বাহিরে থাকার কথা হচ্ছিল। প্রথম টেস্ট চলাকালীন তার স্ত্রী আনসা আফ্রিদির কোলজুড়ে এসেছে প্রথম সন্তান। সেই ছেলে সন্তানকে দেখতে যাওয়ার জন্য তাকে ছুটি দেওয়ার কথা আগে থেকেই হচ্ছিল। আবরার ছাড়াও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন পেসার মীর হামজা। আবরারকে দলে নেওয়ার প্রসঙ্গে পাকিস্তানের কোচ জেনস গিলেস্পি বলেছেন, 12 সদস্যের দলে আবরার আহমেদকে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনা করে। আমরা এখনও পিচ দেখিনি, আমরা আগামীকাল কন্ডিশনটা বিশ্লেষণ করব। পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের এবং নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলো নিজেদের পটের প্রতিপক্ষ পাবে। পানি আগ্রাসনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে পরিবেশ ফোরামের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। পরে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক সংলগ্ন এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করেন। মিছিলে শিক্ষার্থীরা বন্যায় যদি মানুষ মরে, 7 সিস্টার থাকবে না রে, আবরার তোমায় মনে পড়ে বন্যায় যখন মানুষ মরে, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের শিল্প, কৃষি, মৎস্য ও অন্যান্য খাত চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে প্রত্যক্ষভাবে দেশের 300 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। পাশাপাশি আমাদের নদীর নাব্যতা কমে যাচ্ছে, যার ফলে নৌ পরিবহন চলাচলের সমস্যা হচ্ছে। বাংলাদেশের যে ভয়াবহ বন্যা হচ্ছে তারও অন্যতম কারণ নাব্যতা। নদীতে মৎস্যসহ অন্যান্য প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে, জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ও পলির অভাবে কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভুইয়া বলেন, তারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। ভারত ফারাক্কা বাঁধ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে। এছাড়া অন্যান্য বাঁধ আছে যেগুলো দিয়ে ভারত পানি প্রত্যাহার করছে। কিন্তু আপনারা যদি দেখেন, ভারতের বসানো সরকার থাকা অবস্থায় কখনোই তারা বাঁধ খুলে দেয়নি। যখনই তাদের সরকার পালিয়েছে তখনই তারা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব যেন সেপ্টেম্বরে জাতিসংঘের সভায় পানি আগ্রাসনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক নদী আইন তুলে ধরা হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।